কেরানীগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল স্কুল পড়ুয়া ভাই বোনের, বাবা আহত। রাজধানীতে গত 13 দিনে 5 জনের মৃত্যু। নানা পদক্ষেপেও ফিরছে না শৃঙ্খলা। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম জিয়ার সাজা বাড়ানোর হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। ক্ষমতার অপব্যবহার করে পার পাওয়া যাবে না, পর্যবেক্ষণ আদালতের। অর্থ আত্মসাতের 33 মামলায় ভুল আসামিকে 3 বছর জেলে রাখায় দুদক মহাপরিচালক সহ 4 জনকে আদালতে তলব। গ্রেপ্তার জাহালমকে মুক্তি দিতে রুল। ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় নেপালের প্রতিবেদনে পাইলটকে ভুলভাবে দায়ী করা হয়েছে, প্রতিক্রিয়া বাংলাদেশের। পাইলটকে যথাযথ নির্দেশনা দেয়নি এটিসি টাওয়ার। এবং বিভাগীয় শহরে পরিস্থিতি কিছুটা পাল্টালেও জেলা হাসপাতালের চিত্র আগের মতোই। চিকিৎসা সেবা নিয়ে নানা অভিযোগ, লোকবল সংকটের দোহাই। সময় সংবাদের সঙ্গে আছি আমি পারমিতা হিম। এবার ট্রাকের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষার্থী 2 ভাই বোনের। এ ঘটনায় আহত হয়েছেন বাবা। বেলা 11:30টার দিকে ঢাকা মাওয়া মহাসড়কের কেরানীগঞ্জের মোল্লারপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত বাবাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে কসমোপলিটন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা ঢাকা মাওয়া মহাসড়ক অবরোধ করে। দক্ষিণ কেরানীগঞ্জের কসমোপলিটন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে বাড়ি ফেরার পথে বেপরোয়া ট্রাকের চাপায় মৃত্যু হয় স্কুল পড়ুয়া 2 ভাই বোনের। সোমবার বেলা 11:30টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের মোল্লারপুল এলাকায় বাবার সঙ্গে মোটরসাইকেলে ফেরার পথে এই দুর্ঘটনা হয়। আহত হন বাবা। প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে ছুটে আসা ট্রাকের নিচে চাপা পড়েন মোটরসাইকেল আরোহী বাবা ও 2 সন্তান। ঘটনাস্থলেই মারা যায় 3য় শ্রেণীর শিক্ষার্থী আফসার হোসেন ও 5ম শ্রেণীর শিক্ষার্থী ফাতিমা আফরিন। রড বোঝাই গাড়ি, ওই গাড়ি পিছন থেকে গাড়ি মেরে দিছে। ঘুরতেছে মনে করেন ড্রাইভাররা তো মনে করেন অল্প বয়সের ড্রাইভার, কোনো লাইসেন্স নাই, কোনো কিছু নাই। ওই কয়দিন না চালার ফলে তো মনে করেন ড্রাইভার হয়ে গেল গা। এটার জন্য তো বেশিরভাগ অ্যাক্সিডেন্ট এটার জন্য তো হইতেছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা ঢাকা মাওয়া মহাসড়কের ইকুরিয়া এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করলে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে শোকের ছায়া নেমে আসে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায়। ঘটনাস্থল পরিদর্শনে এসে উপজেলা চেয়ারম্যান জানান, ঘাতক বাস ও চালকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। লোক যেমন লাইসেন্স না পায়, এদিকে আমাদের সতর্ক থাকলে আর আমাদের ট্রাফিক ব্যবস্থাটা আরেকটু উন্নত হইলে আমাদের এইটা কমে আসবে। ঘাতক ট্রাককে মুন্সিগঞ্জ এলাকা থেকে জব্দ করা হলেও পালিয়ে যাওয়া চালককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। আহমেদ সালেহিন, সময় সংবাদ। এর আগে গতরাতে বিদেশগামী বড় ভাইকে এগিয়ে দিতে নরসিংদী থেকে ঢাকায় এসে লাশ হলেন ছোট ভাই ও ভগ্নিপতি। মাঝরাতে রাজধানীর বিমানবন্দর সড়কে ট্রাক চাপায় নিহত হন তারা। এ ঘটনার পর ঘাতক ট্রাকটি ফুটপাতে উঠে যায়। ট্রাকের চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ। রাতেই আরেকটি দুর্ঘটনার পর দ্রুত গতিতে পালাতে গিয়ে ট্রাকটি 2 জনকে চাপা দেয়। সৌদি আরবগামী বড় ভাই রুবেলকে এগিয়ে দেওয়ার জন্য নরসিংদী থেকে রোববার বিমানবন্দর এলাকায় একটি হোটেলে ওঠেন ছোট ভাই ডালিম ও তাদের ভগ্নিপতি মোবারক। সোমবার দুপুরে রুবেলের ফ্লাইট, তাই তাকে হোটেলে বিশ্রামে রেখে বিমানবন্দর এলাকা ঘুরে দেখতে বের হন ডালিম ও মোবারক, কিন্তু তা হলো না। বিমানবন্দরের প্রবেশ মুখে ঘাতক ট্রাক কেড়ে নিয়েছে তাদের জীবন। খবর পেয়ে হোটেল থেকে বিমানবন্দর থানায় এসে কান্নায় ভেঙে পড়েন রুবেল। মা আর সদ্য বিবাহিত বোনকে কি জবাব দেবেন তা ভেবে বাকরুদ্ধ তিনি। সৌদি আরব যাওয়ার জন্য আমি এসেছিলাম, আমার ভাই ছিল, সাথে আমার বোন জামাই ছিল। আমার রুমে স্যার সবাই আমি বলছি গেলি ভাই আমি ভাই নিষেধ আছি স্যার, আর খবর নাই স্যার, আমার ঘুম বারবার ভাঙতেছে গো স্যার। আমি কেমনে হইলো গো স্যার, কালকা কেমনে উরুম গো, আমি কেমনে উরুম, কালকা 2টা বাজে ফ্লাইট হবো স্যার, আমার এখানে কেমনে মন বইব গো স্যার। ওর ভাই যদি উনি গো স্যার, জয়দের বাবার আরেক ভাই আছে গো স্যার, ওর ভাই তো মারা যাবে। পুলিশ জানায় ট্রাকটি অন্য একটি গাড়িকে ধাক্কা দেওয়ার পর দ্রুত পালাতে গিয়ে বিমানবন্দরের প্রবেশ মুখে 2 জনকে চাপা দেয়। ফুটপাতে আটকে না গেলে আরো ভয়াবহ ঘটনা ঘটতে পারত বলেও জানায় পুলিশ। পোস্টে হিট করে এখানে আটকে যায়। তো আসার সময় এখানে 2টা
দুইজন পথচারী ছিল, দুইজন পথচারীকে সে আঘাত করে এবং ওখানেই তারা মারা যান। এটা তো একেবারে বিমানবন্দরের সম্মুখ প্রবেশ পথ। এখানে আমাদের 18 জন সদস্য সব সময় নিয়োজিত থাকেন। এরা কিন্তু আহত হতে পারতেন বা নিহত হতে পারতেন, কিন্তু আল্লাহর রহমতে তাদের কোনো ক্ষতি হয়নি। তারা প্রাথমিকভাবে বলছে যে ব্রেক ফেল করেছে, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে সে আসলে গাড়ি চালানোর জন্য হয়তো ততটা উপযুক্ত ছিল না। এই ঘটনায় ঘাতক ট্রাকটির চালক ও হেলপারকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। নানা পদক্ষেপেও সড়কে ফেরেনি কাঙ্ক্ষিত শৃঙ্খলা। রাজধানীতে চলমান ট্রাফিক শৃঙ্খলা পক্ষের মধ্যেই গত 13 দিনে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় 5 জনের প্রাণহানি হয়েছে। বন্ধ হয়নি যেখানে সেখানে যাত্রী ওঠানামা, নিয়ন্ত্রণে আসেনি বেপরোয়া যান চলাচল আর পথচারী পারাপার। সমস্যা সমাধানে ট্রাফিক সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। সড়কে শৃঙ্খলা ফেরাতে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে ট্রাফিক বিভাগ, তারপরও থামেনি সড়ক দুর্ঘটনা। 15 জানুয়ারি শৃঙ্খলা পক্ষ শুরু হওয়ার পর 13 দিনে রাজধানীতে সড়ক দুর্ঘটনা ঘটেছে 7টি। প্রাণ হারিয়েছেন 5 জন, গুরুতর আহত হয়েছেন 7 জন। এছাড়াও ছোটখাটো দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ ও পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 20 জনেরও বেশি। যেখানে সেখানে বন্ধ হয়নি যাত্রীদের ওঠানামা। নির্ধারিত স্টপেজে দাঁড়িয়ে থেকে গাড়ির জন্য অপেক্ষা করার মানসিকতাও তৈরি হয়নি যাত্রীদের। পথচারীদের বেপরোয়া চলাচল রয়ে গেছে আগের মতনই। চলাচলের সময় দরজা বন্ধ থাকার কথা থাকলেও তা এখনো মানছে না অনেকেই। উন্নত দেশগুলোতে সবাই যারা ট্রাফিক আইন মানে সেখানে দুর্ঘটনার হার এবং অন্যান্য সবকিছুই কম। তো আমাদের দেশে ট্রাফিক আইনের প্রতি কেউই শ্রদ্ধাশীল না, এটা প্রশাসন বলেন আর জনগণ বলেন। বাস মালিকদের খামখেয়ালিপনায় ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। গাড়ির কাগজ নাই, কি নাই, ওরা বুঝবে, আমাদেরকে কেন ভোগান্তি দিচ্ছে? মালিকরা যদি এগুলোর দিকে না তাকায় তাহলে মনে করেন ড্রাইভার স্টাফরা কিছু করতে পারবে না। ড্রাইভার স্টাফরা পেটের তাড়নায় রোডে বাইরে হয়ে যায়। অব্যাহত প্রচেষ্টার মাধ্যমেই ধীরে ধীরে সড়কে শৃঙ্খলা ফিরবে বলে আশাবাদী ট্রাফিক বিভাগ। মানুষ অনেক স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহযোগিতা করছে, যেমন রবার স্কাউট, তারপরে বিএনসিসি, এরা আমাদের সাথে কাজ করছে। সবাইকে অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্যে আমরা নিয়ে এসেছি। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পথচারীরাও কিন্তু অনেক অসচেতন, বা আমাদের শহরটা পথচারী বান্ধব না, আর পথচারীরাও সচেতন না, যার ফলে কিন্তু দুর্ঘটনা যেমন বাড়ে, যানজটও বাড়ে। আমাদের অনেক উন্নয়নমূলক কার্যক্রম যেগুলো হচ্ছে সেগুলোর কারণে দেখা যায় আমাদের পথচারীদের জন্য কিন্তু ব্যবস্থা রাখা হয় না, এবং সমন্বয়হীনতার কারণে এই ঝুঁকি এবং দুর্ভোগটা বেড়ে যায়। এ ধরনের অভিযান চলমান রাখার তাগিদ দিচ্ছেন তারা। কেবলমাত্র আইনের প্রয়োগই নয়, দরকার সচেতনতা। পরিবহন শ্রমিক, মালিকপক্ষ, ট্রাফিক নিয়ন্ত্রণের সাথে সংশ্লিষ্টদের পাশাপাশি সাধারণ যাত্রী আর পথচারীরা যতদিন পর্যন্ত যার যার অবস্থান থেকে সচেতন না হবে ততদিন পর্যন্ত কাঙ্ক্ষিত নিরাপদ সড়কের লক্ষ্য অর্জন হবে না বলেই মনে করেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। গণভবনের চায়ের দাওয়াতে জাতীয় ঐক্যফ্রন্টের সাড়া না দেয়া তাদের নেতিবাচক রাজনৈতিক মনোভাবের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার বিএনপির অপচেষ্টা ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এই নির্বাচন গণতান্ত্রিক বিশ্বে অ্যাকসেপ্টেবিলিটি পেয়েছে। বিএনপি যে চেষ্টাটা করছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার, সেটা কিন্তু তারা ফেল করে। সবাইকে আমন্ত্রণ জানানো হয় ফেব্রুয়ারি মাসের 2 তারিখে। প্লেজেন্টলি এক্সচেঞ্জটাই মূলত প্রোগ্রাম, আর একটু চাটা খাবে একসঙ্গে, ফাঁকে ফাঁকে কথাবার্তাও বলা যাবে। তো তারা যেভাবে বিষয়টিকে রিয়াক্ট করেছেন, রেসপন্ড করেছেন, নেতিবাচক রাজনীতির ধারাবাহিকতা। গণফোরামের 2 বিজয়ী প্রার্থী শিগগিরই শপথ নিচ্ছেন, এমন খবরকে অপপ্রচার বলে দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শপথ না নেওয়ার সিদ্ধান্তে এখনো অটল আছে জাতীয় ঐক্যফ্রন্ট। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। আমি এ ব্যাপারে এখনো জানি না যে গণফোরামের এরকম সিদ্ধান্ত নিয়েছেন কিনা। আমরা জানি যে জাতীয় ঐক্যফ্রন্ট, যেখানে বিএনপি সহ অন্যান্য সবাই আছেন, সবাই একমত হয়ে সিদ্ধান্ত নেবেন এবং সিদ্ধান্তের পরই এটা হবে। আমার মনে হয় এটা কোনো কারণে এটা অপপ্রচার দিয়েছেন। পার্টির সিদ্ধান্ত না দিলে কি করে ওনারা দেন? তো আমার মনে হয় এগুলো কিছুই নয়, এটা ঐক্যবদ্ধ সবাই আছে, যা কিছু হবে সব সিদ্ধান্ত অনুযায়ী হবে। এবং এর আগে যে সিদ্ধান্তটি হয়েছে না যাওয়ার, যে সেই সিদ্ধান্তটি এখনো পর্যন্ত বলবৎ আছে বলে আমি জানি।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার 5 বছরের সাজা বাড়িয়ে 10 বছর করার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বিচারপতিদের স্বাক্ষর শেষে দুপুরে হাইকোর্টের ওয়েবসাইটে 176 পৃষ্ঠার এর রায় প্রকাশ করা হয়। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, এতিম তহবিলের অর্থ অপব্যবহার হলেও বেগম জিয়া কোনো পদক্ষেপ নেননি। রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে এ ধরনের অপরাধে পার পাওয়ার সুযোগ নেই বলেও উল্লেখ করেন উচ্চ আদালত। বয়স, সামাজিক মর্যাদা বিবেচনায় সাজা কম দিয়ে বিচারিক আদালত যে রায় দিয়েছিল তা আইনসম্মত ছিল না বলেও পর্যবেক্ষণ দিয়েছেন উচ্চ আদালত। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এ রায় রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা ব্যক্তিদের জন্য হুঁশিয়ারি। গত 30 অক্টোবর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার 5 বছরের সাজা বাড়িয়ে 10 বছরের রায় দেন উচ্চ আদালত। এর আগে গত 8 ফেব্রুয়ারি এ মামলায় বেগম জিয়াকে 5 বছরের কারাদণ্ড দিয়েছিল বিচারিক আদালত। উনি এই টাকাটা এইভাবে আত্মসাৎ করার হয়ে যাওয়ার পরে এই টাকাটা উদ্ধারের জন্য বা এই ব্যাপারে কোনো পদক্ষেপই উনি নেন নেই। এই রায়ের পরে অন্ততপক্ষে রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তারা সবাই অন্ততপক্ষে রাষ্ট্রীয় সম্পত্তি অর্থাৎ জনগণের সম্পত্তি যাতে কোনো রকম খোয়া না যায়, অপব্যবহার না হয় বা আত্মসাৎ না হয়, এই ব্যাপারে সবাই হুঁশিয়ার থাকবেন। মামলার প্রকৃত আসামি নন, কিন্তু 3 বছর ধরে আছেন কারাগারে। গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদন দেখে হতবাক দেশের উচ্চ আদালত। এই ঘটনার ব্যাখ্যা চেয়ে দুদকের আইন শাখার মহাপরিচালক সহ 4 জনকে ডেকে পাঠানো হয়েছে। তাকে কেন মুক্তি দেয়া হবে না তাও জানতে চেয়েছেন আদালত। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলছেন, তদন্ত করে এ ধরনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা উচিত। তিনি আসামি নন। সোনালী ব্যাংকের অর্থ জালিয়াতির 33 মামলায় কারাগার থেকে আদালতে হাজির করা হলে বারবার একথা বলেছেন পাটকল শ্রমিক জাহালম। তারপরও এই মামলার ঘানি টানতে টানতে সর্বশান্ত তার পরিবার। আদালতে সুরাহা না হওয়ায় জাহালমের মা দ্বারস্থ হন মানবাধিকার কমিশনে। মামলাকারী সংস্থা দুদকও করে তদন্ত। এই 2 কমিশনের তদন্তেই নিরপরাধ প্রমাণিত হন জাহালম। প্রকৃত আসামি সালেক, কিন্তু চেহারায় মিল থাকায় গ্রেফতার করা হয় জাহালমকে। ততদিনে কেটে গেছে 3 বছর। জাহালমের এমন অমানবিক কারাবাসের রিপোর্ট গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক চাঞ্চল্যের জন্ম দেয়। বিষয়টি নজরে আনা হলে হতবাক হন দেশের উচ্চ আদালত। ডেকে পাঠানো হয় মামলা তদন্ত কর্মকর্তা, দুদকের আইন শাখার মহাপরিচালক সহ 4 জনকে। দুদক মহাপরিচালক আইন, এই মামলার যিনি বাদী ছিলেন দুদক পরিচালক, তাকে এবং হোম সেক্রেটারি এবং ল সেক্রেটারির প্রতিনিধি 2 জনকে আগামী রোববার দিন ইন পার্সন হাজির হওয়ার জন্য আদালত নির্দেশনা দিয়েছেন। ওনারা বিস্ময় প্রকাশ করেছেন এবং অসন্তুষ্টি প্রকাশ করেছেন, যেহেতু মামলাটা এখনো প্রক্রিয়ার মধ্যে আছে এবং ওনাদেরকে আসতে বলা হয়েছে, ব্যাখ্যা চাওয়া হয়েছে। সমস্ত কিছু জানার পরেই মহামান্য আদালত একটা সিদ্ধান্তে আসবেন। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলছেন, নিরাপরাধ ব্যক্তিকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হলে জড়িতরা কেউ ছাড় পাবেন না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতরে যদি কেউ কোনো রকম উদ্দেশ্যমূলকভাবে এই ধরনের কাজ করে থাকে, নিশ্চয়ই আইন তার আমলে আসবে। এটা একদম যাতে না ঘটে, এটা দেখতে হবে যে নিরপরাধ লোক যাতে কোনো রকমভাবে হয়রানির শিকার না হয়। সোনালী ব্যাংকের অর্থ জালিয়াতির 33 মামলার মধ্যে শুধু একটি মামলায় জামিন পেয়েছেন জাহালম। বাকি মামলাগুলোতেও কেন তাকে জামিনে মুক্তি দেওয়া হবে না তাও জানতে চেয়েছেন উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরের তেঘরিয়া এলাকায় স্কুলে যাওয়ার পথে ট্রাক চাপায় 2 ভাই বোন নিহত হওয়ার দুর্ঘটনাস্থলে আছেন রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। চলে যাচ্ছে তার কাছে। পারমিতা, আপনি জানেন যে আজকে সকাল 11:30 থেকে 11:45 এই সময়টাতে আসলে মাওয়া যে মহাসড়কটি রয়েছে অর্থাৎ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর, সেই জায়গাটিতে 2 জন শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। সেই 2 জন শিক্ষার্থী ভাই বোন, তারা একজন অর্থাৎ কেরানীগঞ্জের যে হাসনাবাদ রয়েছে সেই হাসনাবাদ স্কুলে, কসমোপলিটন স্কুলে তারা 2 জন শিক্ষার্থী ছিলেন। স্কুল শেষে বাবার সাথে বাসায় ফেরার পথেই রাজেন্দ্রপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। এখানকার যেই প্রতিবেশীরা রয়েছেন তারা আমাদেরকে কয়েকটি বিষয় জানিয়ে
জানিয়েছেন যে ওই মোটরসাইকেলে বাসায় ফেরার পথে পেছন থেকে একটি মালবাহী ট্রাক ছিল, সেই ট্রাকটি আসলে পেছন থেকে তাদেরকে ধাক্কা দেয় এবং ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এবং সেখানে আসলে তারা ঘটনাস্থলে মৃত্যু হয় এবং প্রাণ হারায়। আরেকটি বিষয় যে বাবাও ওখানে আহত হয়েছেন এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে তাদের সাথে এখানে কথা হয়েছে, তাদের সাথে উনি এখন আপাতত সুস্থ রয়েছেন এবং বাসায় রয়েছেন। আর এই বিষয়গুলি আসলে এখানকার যে স্থানীয় প্রশাসন রয়েছেন তারাও দুপুর দিকে এসেছেন এবং এখানকার যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রয়েছেন উনিও এখানে এসেছেন এবং কয়েকটি বিষয় তারা আসলে উদ্বেগ প্রকাশ করেছেন যে এখানকার যে মাওয়া যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কে পরিবহনের যে গতি, অর্থাৎ এই হাইওয়েগুলিতে যে ট্রাক বা বাস রয়েছে তারা আসলে ট্রাফিক আইন না মেনে তাদের যে গতিটা রয়েছে সেজন্যই আসলে এখানে প্রায় দুর্ঘটনা ঘটে বলে এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। যে সকালে যে ট্রাকটি ছিল সেই ট্রাকটিকে মুন্সিগঞ্জের দিকে পুলিশ আটক করেছে, তবে চালককে আটক করা হয়নি বা চালকের বিষয়টি আমাদেরকে এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি যে আটক করা হয়েছে কিনা বা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে রয়েছে কিনা, এই বিষয়টা এখনো পর্যন্ত নিশ্চিত নই। আর আরেকটি বিষয় যে তারা প্রায় বলেছেন যে এখানকার এই মহাসড়কের যে বিভিন্ন গণপরিবহন রয়েছেন, ট্রাক বা বাস, এছাড়া এখানকার যে ছোট ছোট যে সিএনজি রয়েছে, এই পরিবহনগুলো আসলে ট্রাফিক আইন না মানার কারণেই এখানে আসলে গতি নির্ধারণ বা তারপর যে কাগজপত্রের যে বিষয়গুলি রয়েছে, পরিবহন মালিকদের পরিবহনের যে চালকদের রয়েছে তারা আসলে ট্রাফিক আইনকে না মেনেই এখানে আসলে গাড়ি চালানোর কারণেই আসলে এখানে দুর্ঘটনাগুলি সচরাচর ঘটছে বলে এখানে উদ্বেগ প্রকাশ করছেন এখানকার যে এলাকাবাসী রয়েছেন এবং এখানকার যে জনপ্রতিনিধি রয়েছেন তারা আমাদেরকে বিষয়টি জানিয়েছেন। পারমিতা, এখান থেকে আমার কাছে এ ছিল সবশেষ। কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরের তেঘরিয়া এলাকায় ঘটে যাওয়া দুর্ঘটনার বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। ইউএস বাংলার বিমান দুর্ঘটনার বিষয়ে নেপালের তদন্ত প্রতিবেদনে কন্ট্রোল রুমের যথাযথ নির্দেশনা না দেওয়ার বিষয়টি এড়িয়ে পাইলটকে একতরফাভাবে দায়ী করা হয়েছে বলে মন্তব্য করেছেন নেপাল তদন্ত কমিটির বাংলাদেশের সদস্য সালাউদ্দিন এম রহমতুল্লাহ। বাংলাদেশ সিভিল এভিয়েশন কার্যালয়ে নেপালের তদন্ত প্রতিবেদন প্রকাশ বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রতিবেদনে বিমানটির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না বলেও উল্লেখ করা হয়েছে। যেটা প্রায় 80% ওনারা অ্যাকোমোডেট করেছেন, যেভাবেই করুন না কেন দুটো দেশের মধ্যে যাতে কোনো রকম খারাপ ভুল বোঝাবুঝি না হয়, সেই ক্ষেত্রে ঠিকই ছিল। কিন্তু পাইলট সংক্রান্ত বিষয়ে ওনারা পুরো রিপোর্টটাই ঠিকই দিয়েছে, যেভাবে দিয়েছেন। কিন্তু এটিসি সংক্রান্ত রিপোর্টটা পরিপূর্ণভাবে ওনারা একটু অ্যাভয়েড করে চলে গেছে। পার্সোনালাইজ করে অনেক কিছু কথাবার্তা ছিল তার মধ্যে, সেগুলো আমরা অবজেকশন দিয়েছি, তাতে তারা কিছুটা মেনেছেন, কিছুটা মানেননি। সারা আকাশ ফাঁকা ছিল, ওয়েদার খুব ভালো ছিল, সব কিছুই ভালো ছিল। কাজে এটিসি যদি একটা কল শুধু দিত যে ইউ ক্লাইম্ব আপ অ্যান্ড উইল গাইড ইউ, আমার মনে হয় এই অ্যাক্সিডেন্টটা মোটেও হতো না। দেখছেন সময় সংবাদ। ক্লিক সুইচ 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ চলছে, চলবে। বাংলাদেশ ইপিজেড শ্রম আইন 2019-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এতে অনুমোদন দেওয়া হয়। বেলা 10টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকার প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় নতুন মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক। এতে কোনো পরিবর্তন না করেই ইপিজেড শ্রম অধ্যাদেশটি আইন আকারে অনুমোদন দেয় মন্ত্রিসভা। এছাড়া বৈঠকে বাংলাদেশ পতাকাবাহী জাহাজ আইন 2019-এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়। আইন অনুসারে বাংলাদেশ শিপিং কর্পোরেশন পরিচালিত পণ্যবাহী জাহাজগুলো পতাকাবাহী নৌযান হিসেবে বিদেশ থেকে পণ্য আমদানি করে থাকে। আগে এসব জাহাজ 40% পণ্য আমদানি করতে পারলেও নতুন আইন সংসদে পাশ হলে 50% পণ্যই পরিবহন হবে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পতাকাবাহী জাহাজে। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব। পুরনো বিষয়, অর্থাৎ বাংলাদেশ ইপিজেড শ্রম আইন 2019, এটার অধ্যাদেশ কিন্তু 15ই জানুয়ারি অলরেডি জারি হয়ে গেছে। সে অধ্যাদেশটাকে এজ ইট ইজ আইনে পরিণত করার জন্য বিল আকারে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এটা আপনারা ওয়েবসাইটে দেখলে পাবেন যে ইপিজেড শ্রম অধ্যাদেশ যেটা, এটা ওয়েবসাইটে আছে, ওটা আপনারা চেক করে নিতে পারেন। কোনো পরিবর্তন নাই, ওটা যা আছে তাই আইনে পরিণত করা। ডাকসু নির্বাচনের ভোট কেন্দ্র হলে থাকবে নাকি হলের বাইরে, এ নিয়ে দ্বিধাবিভক্ত ছাত্র সংগঠনগুলো।
ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ ও ছাত্র মৈত্রী ছাড়া অন্য সংগঠনগুলো বলছে হলগুলোতে নেই মত প্রকাশের স্বাধীনতা। ফলে হলের বাইরে ভোট কেন্দ্র না হলে তারা নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে পুনর্বিবেচনা করবেন। তবে সাধারণ শিক্ষার্থীরা মনে করেন নির্বাচনে সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করার পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া উচিত বিশ্ববিদ্যালয় প্রশাসনের। ডাকসুর সবশেষ সংশোধিত গঠনতন্ত্রে বলা হয়েছে ভোট কেন্দ্রগুলো থাকবে হলগুলোতে। এবার গঠনতন্ত্র সংশোধনের জন্য কমিটিও গঠন করা হয়, তবে সেই কমিটি ভোট কেন্দ্র হলে রাখার পক্ষেই মত দিয়েছে। ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, ছাত্র মৈত্রী ছাড়া অন্য সংগঠনগুলো চায় হলের বাইরেই হোক ভোট কেন্দ্র, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। হলগুলোকে বলা হয় বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পাশাপাশি হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হয়। ডাকসুর বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী হলগুলোতেই থাকার কথা ভোট কেন্দ্রগুলো, কিন্তু এবার আপত্তি তুলেছে বেশিরভাগ ছাত্র সংগঠন। ছাত্ররা যেন তাদের নিজেদের মতো প্রার্থীকে একটা ভয়ভীতি মুক্ত পরিবেশে ভোট দিতে পারে, সেজন্য আসলে এখন পর্যন্ত আমরা মনে করি হলে সে পরিবেশটা নেই। সব কটা ছাত্র সংগঠন চায় বা এই দাবি উত্থাপন করতে পারে, তাহলে ছাত্রলীগ একা কেন সেটার বিরোধিতা করবে? যারা হলের ভিতরেও থাকে তারা নিজের যে মত প্রকাশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটা কিন্তু তাদের এখনো নিশ্চিত হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা নিশ্চিত করতে পারেনি। আমরা না, শুধু আমরা সহ ক্রিয়াশীল অন্যান্য প্রায় সকল ছাত্র সংগঠনগুলো যে বিষয়গুলো নিয়ে দাবি করেছে, কোনো দাবিকেই তারা আসলে গ্রহণ করেনি। তবে ছাত্রলীগের নেতৃত্বে গঠিত ছাত্র সংগ্রাম পরিষদ ভোট কেন্দ্রগুলো হলের ভেতরেই থাকা উচিত বলে মনে করে। হল সংসদের সমস্ত কার্যক্রম হলকে ঘিরে, এবং এটি নিয়ে যারা প্রশ্ন তোলে তারা মূলত মুখ্য বিষয়কে প্রাধান্য না দিয়ে তারা ডাকসু নির্বাচন যেন না হয় সে ধরনের একটি প্ররোচনার দিকে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে আমরা মনে করি। অবশ্য সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আছে মিশ্র ভাবনা, তবে একটা ব্যাপারে তারা একমত, তা হলো অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে যা যা করা দরকার সেটি করা উচিত বিশ্ববিদ্যালয় প্রশাসনের। হলের মধ্যে নির্বাচন হলে প্রশাসনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণের সাথে যে নির্বাচনটি করা সেটি তারা হয়তো করতে পারবে না। হলগুলোর বাইরে হলেই নির্বাচনটা সুষ্ঠু হবে। হলের থেকে যদি একাডেমিক ভবনগুলোতে ভোট কেন্দ্র হয়, সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা সবাই সুষ্ঠুভাবে ভোটগুলো নিজেদের ভোটগুলো প্রদান করতে পারবে। আমি একজন নিয়মিত ছাত্র এবং একটা হলের আবাসিক শিক্ষার্থী হিসাবে আমি চাইবো যে সকলের সুবিধার্থে হলে নির্বাচন কেন্দ্র হোক। গঠনতন্ত্র অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের 23টি হল ও হোস্টেল ভোট কেন্দ্র, তবে ভোট কেন্দ্র নিয়ে সমস্যার চূড়ান্ত সমাধান আসবে সিন্ডিকেট থেকে। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনার পরেও দেশের বিভিন্ন হাসপাতালে অনুপস্থিত রয়েছেন চিকিৎসকরা। কোথাও কোথাও রয়েছে ওষুধ সংকট। এই অবস্থায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ রোগীদের। চিকিৎসকদের দাবি, বাড়তি সময়ে সেবা দিয়ে পুষিয়ে দেন তারা। পাশাপাশি শূন্য পদে জনবল নিয়োগের দাবি জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সরকারি সহায়তায় স্বল্প খরচে এখানে স্বাস্থ্যসেবা নিতে আসেন নানা বয়সী মানুষ, কিন্তু মিলছে না কাঙ্ক্ষিত সেবা। যথাসময়ে চিকিৎসক না আসায় বাড়ছে দুর্ভোগ, পাশাপাশি মিলছে না সাধারণ রোগেরও ওষুধ। যে ডাক্তারগুলো আসার কথা, ডাক্তার ঠিকমতো আসে নাই, ঠিকমতো আমাদেরকে সেবা দেয় নাই। 10টার সময় আসা দেখি মাত্র 2জন ডাক্তার মাত্র দেখতেছে, বাকি 2টা একটা নার্স থাকে, আর সঠিক চিকিৎসা তো আমি ভুলেও পাইছি না। ছোট বাচ্চা ডায়রি হয়েছে, তো রাত্রে নিয়ে আইছি, কোনো চিকিৎসা নাই। একই চিত্র বরগুনা সদর হাসপাতালে। সকাল 8টার পর হাসপাতালে গিয়ে দেখা যায় বিভিন্ন বিভাগের বেশ কয়েকজন চিকিৎসক অনুপস্থিত। নিজ নিজ বিভাগে পাওয়া যায়নি ডাক্তার শারমিন, আব্দুর রহমান ও সিদ্ধার্থ বড়াল সহ জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কামাল হোসাইনকে। হাসপাতালের কোথাও দেখা মেলেনি তাদের। এতে বিড়ম্বনায় পড়েন রোগী ও তাদের স্বজনরা। বাবুর টিকে দেওয়ার জন্য এখনো হয়নি, ওরা আসেনি এখনো। আজকে 3 দিন পর্যন্ত আমি এখানে বেডে শোয়া, কিন্তু এখন পর্যন্ত আমার কাছে কোনো ডাক্তার কোনো কিছু আসে নাই। আমি এমার্জেন্সিতে আসার পর 2জন ডাক্তারের একজনকে পাওয়া যায়নি। সামান্য সমস্যা থাকতে পারে, 15 মিনিট আধা ঘন্টা দেরি হতে পারে, ওই সময়টা আরেকজনকে দিয়ে কভার করা, এটা তা নাহলে আপনি হাসপাতাল চালাতে পারবেন না। মাত্র 2জন মেডিকেল অফিসার আমার। প্রধানমন্ত্রীর কথা ওই দিনই কার্যকর হবে যেদিন এখানের 19টা মেডিকেল অফিসারের পোস্ট পূর্ণ করতে পারবে। এদিকে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 4 দিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। কর্তৃপক্ষ জানায়, বৈদ্যুতিক গোলযোগের কারণে শুক্রবার থেকে বন্ধ রয়েছে হাসপাতালের পানি সরবরাহ কার্যক্রম। সাবিত সারোয়ার, সময় সংবাদ।
এদিকে প্রধানমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর রংপুর মেডিকেলে চিকিৎসক নার্সদের উপস্থিতি তুলনামূলক কিছুটা বেড়েছে। তবে সেবা নিয়ে অভিযোগের কমতি নেই ভুক্তভোগীদের। দালালদের দৌরাত্মে অতিষ্ঠ রোগী ও স্বজনদের অভিযোগ, এ ধরনের অনিয়মের সঙ্গে হাসপাতালের অসাধু কর্মচারীরা জড়িত। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, লোকবল সংকটে তারা চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। রোববার সকালে চিকিৎসক নার্সদের ডিউটি পালনের অবহেলার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কড়া হুঁশিয়ারির খবর গণমাধ্যমের কল্যাণে পৌঁছে যায় সবখানে। বিকেল পর্যন্ত সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ে তার বক্তব্যের প্রতিফলন। চিকিৎসক নার্সদের উপস্থিতি খানিকটা বেশি দেখা গেছে এদিন। সাধারণত দুপুর 1টার পর ডাক্তারদের উপস্থিত পাওয়া না গেলেও বিকেল পর্যন্ত অনেককেই হাসপাতালে ব্যস্ত দেখা গেছে। তবে সেবার মান নিয়ে রোগী আর তাদের স্বজনদের অভিযোগের শেষ নেই। একটা দিয়ে ভর্তি করাইছি, বেড পাইনি, এখনো দাঁড়িয়ে আছে। এই ওয়ার্ডটা বিশেষ করে মেডিসিন বিভাগটা আরো বড় করা দরকার আমাদের, কারণ এখানে দেখেন আমাদের পেশেন্টরা বেড পাইতেছে না ঠিকভাবে, বা অন্যান্য আনুষঙ্গিক কোনো কিছু পাইতেছে না। ডাক্তার ওই যে দিনে একবার আসে সকাল 10টার দিকে, আর 11 আসে চলে গেল। ডাক্তার নার্সদের বাইরে হাসপাতালের কর্মচারী আর দালালদের নিয়ে অভিযোগগুলো বেশি গুরুতর। ওয়াশ টাশ করা, এগুলো বাবদ এই যে ছোট ছোট যে কর্মচারীরা, নিম্ন কর্মচারীরা পয়সা ছাড়া করে না। বেড সংখ্যা বাড়ানো দরকার, চিকিৎসকের সংখ্যা বাড়ানো দরকার। এদিকে দেশের মানুষের চিকিৎসা সেবা নিয়ে প্রধানমন্ত্রীর আন্তরিক নির্দেশনাকে স্বাগত জানিয়েছে হাসপাতাল প্রশাসন। মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে প্রোগ্রাম নিয়েছেন স্বাস্থ্য ব্যবস্থার জন্য আমরা সাধুবাদ জানাই। যেখানে 1000 বেডে 2500 রোগী থাকে, সেখানে অবশ্যই একটা নতুন হাসপাতাল হওয়া দরকার, লোকবল বাড়ানো দরকার। এই লোকবল বাড়লে সেবার মানও বাড়বে। নানা কারণে দারিদ্র্যপ্রবণ অঞ্চলের সরকারি এই হাসপাতালে রোগীর চাপ বেড়েছে দিনের পর দিন। 1000 শয্যার এই হাসপাতাল সামলাচ্ছে 3 গুণ রোগীর চাপ। এই বিষয়গুলো বিবেচনারও আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। রাজধানীর বসুন্ধরা সিটির ফুড কোর্টে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান চালাচ্ছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন, যাব তার কাছে। আপনি জানেন যে গত কয়েকদিন যাবতীয় আসলে রাজধানীর বিভিন্ন জায়গায় নানা সংস্থার পক্ষ থেকে খাবারে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। তো ঠিক তেমনইভাবে র্যাবের ভ্রাম্যমাণ আদালতও ঠিক একইভাবে যে খাবারে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। আজকে আসলে বিকেল ঠিক 5টার সময় রাজধানীর যে অন্যতম একটি অভিজাত বিপণী বিতান বসুন্ধরা সিটির যে ফুড কর্নার রয়েছে, সেখানে তারা তাদের অভিযান শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই তাদের অভিযান পরিচালিত হচ্ছে। এবং আমরা দেখেছি যে তারা বিভিন্ন খাবারের দোকান, ফাস্টফুডের দোকানে তারা অভিযান চালাচ্ছেন এবং দেখছেন যে খাবারের মানগুলো ঠিক কীরকম আসেন। এবং একইভাবে যদি আপনাকে বলতে যাই যে এই রাজধানীর বসুন্ধরা সিটির ফুড কর্নারের ঠিক প্রতিটি দোকানের সামনে, ফাস্টফুডের দোকান বলি কিংবা যে খাবারের দোকানগুলোর সামনে কিন্তু র্যাবের সদস্যও মোতায়েন করা হয়েছে, যেন তারা আসলে যে কোনো কিছু সরিয়ে না নিতে পারেন, যে ভেজাল যে সকল খাবারে রয়েছে সে খাবার যেন সরিয়ে না নিতে পারেন। এবং আমরা দেখেছি যে অনেকগুলো যে খাবারে মেয়াদ উত্তীর্ণ খাবারও র্যাবের ভ্রাম্যমাণ আদালত রয়েছে। তো আমার সঙ্গে আছেন যে আজকে যিনি অভিযান পরিচালনা করছেন, যে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট, ভ্রাম্যমাণ আদালত যিনি পরিচালনা করছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম আছেন। আমরা আসলে তার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি যে আজকে তো আপনারা অভিযান চালাচ্ছেন, ঠিক কি চিত্রটা আপনাদের পর্যবেক্ষণে এসেছে আজকের অভিযানে? আসলে বসুন্ধরা একটি দেশের সবচেয়ে বড় একটি মার্কেট এবং এই ফুড কোর্টই বড় একটি ফুড কোর্ট। কিন্তু দুঃখজনক হলো সত্য, আসলে আমরা আজকে যে পরিদর্শনে এসেছি, এখানে এসে আসলে যে চিত্রটা আমরা পেয়েছি, অনেকটা আমরা কষ্টই পেয়েছি। কারণ যে দোকানগুলো আমরা ইন্সপেকশন করি তাতে দেখলাম যে বেশ কিছু খাদ্যপণ্য রয়েছে, আপনার পাউরুটি, বনরুটি, যেগুলো আসলে এক্সপায়ার হয়ে গিয়েছে বেশ কয়েকদিন আগে। এবং আজকে একটি বিষয় হলো যে 3 দিন আগে এক্সপায়ার পণ্য কিন্তু আজকেই সরবরাহ করা হয়েছে এই দোকানগুলোতে। তো এটি খুব দুঃখজনক। পাশাপাশি কিছু আনহাইজেনিক এনভায়রনমেন্টও রয়েছে কি। আমরা আসলে দেখছি আসলে কোন দোকানগুলোতে কী সমস্যাগুলো আছে, আমাদের অভিযান চলছে। পারবিতা, যেমনটি যে যিনি আজকের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন, র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, তিনি যেটি বলছিলেন যে আসলে যে এখন পর্যন্ত যে অভিযান পরিচালনা করা হচ্ছে তাতে আসলে তারা দেখছেন একদিকে যেমন মেয়াদ উত্তীর্ণ খাবার রাখা হয়েছে ফাস্টফুডের দোকানগুলোতে, অন্যদিকে অস্বাস্থ্যকর পরিবেশেও তারা খাবার তৈরি করছেন। তো এই ছিল আসলে, এবং তারা আইন অনুযায়ী তারা তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেবেন তেমনটি আমাদেরকে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের তরফ থেকে জানানো হয়েছে। তো এই ছিল আসলে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে ভেজাল বিরোধী অভিযানের সবশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে পারমিতা।
র্যাবের ভ্রাম্যমাণ আদালতে খাদ্যে ভেজাল বিরোধী অভিযানের বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। পণ্যের বাজার তদারকিতে ট্যারিফ কমিশন, শিল্প মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়কে সমন্বিত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান। দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ ট্যারিফ কমিশনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাজার নিয়ন্ত্রণে একেবারেই 15% ভ্যাট নেয়ার দাবি করা হয়। দেশের ভোজ্য তেল, চিনি, ডালের মতো নিত্যপণ্যের চাহিদার সিংহভাগ মেটানো হয় আমদানির মাধ্যমে। এক্ষেত্রে সরকারের ট্যারিফ কমিশন চাহিদার বিপরীতে আমদানি ও বাজার দর নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সোমবার ট্যারিফ কমিশনের এক সভায় কমিশনের সার্বিক কার্যক্রম তুলে ধরে প্রবন্ধ উপস্থাপন করা হয়। সভায় ভোজ্য তেল ও বনস্পতি বাজারজাতকারী সংগঠনের ব্যবসায়ীরা বলেন, ড্রামে তেল পরিবহনে ভেজালের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানকে দায়ী করা যায় না, সেই সঙ্গে অস্বাস্থ্যকরও, তাই প্যাকেটজাত করে বিক্রির বাধ্যবাধকতার উপর জোর দেন তারা। এছাড়া খুচরা পর্যায়ে পণ্যের দাম নির্ধারণে সব ধরনের খরচ ও কমিশন বিবেচনায় নিতে আহ্বান জানান ব্যবসায়ীরা। আমাদের আপনার শিল্প মন্ত্রণালয় একভাবে আপনার ইনস্ট্রাকশন দিচ্ছে, বাণিজ্য মন্ত্রণালয় একভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে, ভোক্তা আইন অধিদপ্তর এটাও বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে, কিন্তু কে কখন কারে কি করতেছে হিট করতেছে আমরা জানি না। এগুলো আপনার একসাথে হওয়া উচিত। যত ট্রানজেকশন হবে তত বিল হবে, গাড়ি ভাড়া যোগ হবে, তাদের পরিবহন খরচ যোগ হবে, সব অন্যান্য কিছু, সেটা যাতে না করে আমাদেরকে যাতে পূর্বের ন্যায় আমাদেরকে যেভাবে একভাবে 15% ভ্যাট নিচ্ছে সেই জিনিসটা যাতে আমাদেরকে অব্যাহত থাকে। স্থানীয় বাজারে ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে আন্তর্জাতিক বাজার মূল্যের হালনাগাদ তথ্য জানাতে পরিবেশকদের আহ্বান জানিয়েছে ট্যারিফ কমিশন। আমরা আবেদন লিখিত করতে পারি, আবার সব সেক্টর স্টাডি করেও আমরা এই বিষয়ে সরকারি সুপারিশ দিতে পারি যে এই সেক্টরকে কি অ্যাসিস্ট্যান্স দরকার। সভায় জানানো হয়, শুল্ক নীতি পর্যালোচনা, শুল্ক হার যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা সহ বিভিন্ন বিষয়ে ট্যারিফ কমিশন ব্যবসা বান্ধব কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা আগে যেতে পারবো। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। খেলাপি ঋণ কমাতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আসছে মুদ্রানীতিতে এ বিষয়ে নির্দেশনা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম। বিশ্লেষকরা বলছেন, খেলাপি ঋণের লাগাম টেনে ধরতে না পারলে আর্থিক খাতে দুর্বলতা থেকে যাবে। সানবীর রূপলের রিপোর্ট। গেল 10 বছরে লাগামহীন ঘোড়ার মতো ছুটছে ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ। 2009 থেকে 18 পর্যন্ত সময়ে 22,000 কোটি টাকার খেলাপি ঋণ ছুঁয়েছে লাখ কোটি টাকার ঘরে। হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপের মতো একের পর এক ঋণ কেলেঙ্কারির তথ্য ফাঁসে আর্থিক খাতে দাগ লেগেছে। রাঘব বোয়ালদের দৌরাত্ম্যে যেমন কলঙ্ক লেগেছে ব্যাংক ব্যবস্থায়, তেমনি বিব্রত করেছে সরকারকে। তবে এবার নড়ে চড়ে বসেছে সরকার। নতুন মন্ত্রী পরিষদ গঠনের পর প্রথম দিনেই খেলাপি ঋণ আদায়ে কঠোর অবস্থান নেয়ার ঘোষণা দেন অর্থমন্ত্রী। আমাদের আর্থিক খাত নিয়ে আমরা কাজ করব। সংস্কার যদি আমরা না করি তাহলে আমরা আগের জায়গায় আটকে পড়ে যাব। একই সুর কেন্দ্রীয় ব্যাংকেরও। এরই মধ্যে খেলাপি ঋণ আদায়ে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আসছে মুদ্রানীতিতেও থাকবে নির্দেশনা। প্রত্যেকটা ব্যাংকের কিন্তু এই যে কড়া নির্দেশনা থাকবে যে তারা তাদের পলিসি নিয়ে, বাংলাদেশ ব্যাংকের যে ক্রেডিট পলিসি আছে, রিকভারির ক্ষেত্রে তারা যে সমস্ত উদ্যোগ নেবে সব কিছু মিলে তাদের ক্লাসিফিকেশন যাতে নিচে নামিয়ে আনা যায়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায় 2018 সালের সেপ্টেম্বর পর্যন্ত অনাদায়ী ঋণের হার 11%। সর্বোচ্চ অনাদায়ী বেসিক ব্যাংকের। ব্যাংকটির 60% ঋণই খেলাপের খাতায়। তবে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, ডিসেম্বরের হিসেব হাতে পেলে এই হার কিছুটা কমতে পারে। তারা চেষ্টা করছে যে রিশিডিউলিং করছে, রিঅ্যাডজাস্টমেন্ট করছে, সুদ মৌকুব করছে। গত সেপ্টেম্বর কোয়ার্টারে যেটা বাড়ার একটা কারণ ছিল যে ওইখানে দেখা গেছে যে তারা ওই পিরিয়ডটা লোন ডিসবার্সমেন্ট একটু কম ছিল। রাজনৈতিক সদিচ্ছাই পারে সকল প্রভাবের ঊর্ধ্বে উঠে খেলাপি ঋণ নিয়ন্ত্রণ করতে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। সেন্ট্রাল ব্যাংকের সেরকম ইন্ডিপেন্ডেন্ট রোল নেই, আর দ্বিতীয় হচ্ছে যে আইনি কাঠামোর মধ্যে প্রচুর ফাঁকফোকর রয়ে গেছে। আমি মনে করি যে প্রাতিষ্ঠানিক উন্নয়ন যেরকম দরকার, যে লুপহোলসগুলোকে বন্ধ করা, দক্ষতা বৃদ্ধি করা, পাশাপাশি রাজনৈতিক প্রভাবমুক্ত হয়েও এই ধরনের ঋণ খেলাপির যে কালচারটা, এটাকে অ্যাড্রেস করা খুবই জরুরি। প্রয়োজনে আইন পরিবর্তন করে কঠোরভাবে আইন প্রয়োগেরও পরামর্শ বিশ্লেষকদের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। অভিনব কায়দায় রাজধানীর নিউ মার্কেট পোস্ট অফিস থেকে এক ব্যক্তির প্রায় 5 লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। সিসিটিভির ফুটেজে স্পষ্ট ছবি থাকার পরও 1 মাস পেরিয়ে গেলেও এখনো ধরাছোঁয়ার বাইরে অপরাধীরা।
সরেজমিনে পোস্ট অফিসে গিয়ে দেখা যায় এমন গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ বলছে সংঘবদ্ধ একটি চক্রের এমন অপরাধের আরও তথ্য পাওয়া গেছে, তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। রাশেদ লিবনের রিপোর্ট। সঞ্চয়পত্র কেনার উদ্দেশ্যে গত 24 ডিসেম্বর বেলা 11:30টার দিকে নিজের 4,70,000 টাকা নিয়ে নিউ মার্কেট পোস্ট অফিসে যান মোহাম্মদ সাইফুল ইসলাম। সিসিটিভির ফুটেজে দেখা যায় সাইফুল টেবিলে টাকার প্যাকেটটি রাখার পর আগে থেকে সেখানে বসে থাকা 3 ব্যক্তি কৌশলে তাকে টাকার প্যাকেট থেকে দূরে সরিয়ে দেয়। পরে ফাইল দিয়ে প্যাকেটটি আড়াল করে রাখে। এরপর প্যাকেটটি হাতিয়ে নিয়ে এক মুহূর্ত সময় না দিয়েই অদৃশ্য হয়ে যায় তিনজনই। নিউ মার্কেট পোস্ট অফিসে প্রতিদিনই লাখ লাখ টাকা লেনদেন হচ্ছে, কিন্তু নিরাপত্তায় নেই বাড়তি কোনো আয়োজন। নিরাপত্তার চিত্র বলতে আছে শুধু 3টি সিসি ক্যামেরা। পুলিশ আনসার তো দূরের কথা, নেই নিজস্ব কোনো নিরাপত্তা ব্যবস্থাও। আমরা তো সেই লোক পাচ্ছি না, সে লোক তো বাইরে বসছে, বাইরে গেট, আমরা এখান থেকে কিও বুঝবো যে ওই লোক কি কাজে আসছে। কিন্তু আপনার এই সিকিউরিটি নাজুক অবস্থা কেন? সিকিউরিটি ধরেন কর্তৃপক্ষ নিয়োগ করবে, আমরা তো বলতে পারবো না। আমরা তো চাই সিকিউরিটি দেখ, কিন্তু আমাদের কোনো অফিসে, শুধু আমাদের এখানে না, কোনো অফিসে স্পেশাল কোনো সিকিউরিটি নাই। আমার টাকা গেছে, আমার কষ্টের টাকা, আমার মতন যদি আর কোনো ভাইয়ের কোনো গ্রাহকের না হয়, আমার দাবি একটাই, সবারই হেল্প দরকার। আমি একা মানুষ, আমার এর পক্ষে সম্ভব না। এদিকে ভিডিও ফুটেজে পোস্ট অফিসের সাবেক এক কর্মচারীর সন্দেহজনক চলাফেরার কারণে তাকে গ্রেফতার করেছে পুলিশ। তার সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা তাদের। তবে সংঘবদ্ধ এই চক্রের 3 জনকে শনাক্ত করা হলেও এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। ঘটনার সময় তার যে কথার ল্যাঙ্গুয়েজ বা ওদের সাথে তার যে একটা সখ্যতা, এটা স্পষ্ট বোঝা যায়। এটা একটা চক্র আসলে, বাদীর টাকাটা সে রেখে কথা বলতেছে, এটা কিন্তু একটা বিরাট বোকামি। এই সুযোগটাই এরা নেই, এরা কিন্তু ভয়ভীতিও দেখায় না, কিছুই না। অপরাধীদের দ্রুত গ্রেফতারের পাশাপাশি এ ধরনের আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা বাড়ানোর তাগিদ ভুক্তভোগীদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ফেনীতে নিখোঁজের 12 ঘন্টা পর এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকেই শিশুটির এক বন্ধু পলাতক রয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানেও কাজ শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আরও জানাচ্ছেন আতিয়া সজল। দুবাই প্রবাসী জসিমউদ্দিনের একমাত্র সন্তান আরাফাতকে হারানোর পর স্বজনদের এমন আহাজারিতে ভারী হয়ে উঠেছে এখানকার আকাশ বাতাস। গতকাল রবিবার সন্ধ্যার পর খেলার মাঠ থেকে না ফেরার পর তার সন্ধানে নামে স্বজনরা। তার খোঁজে করা হয় মাইকিংও। সকালবেলা পাঠানবাড়ি নির্মাণাধীন একটি বাড়ির এক কোণে মাটির চাপা অবস্থায় উদ্ধার করা হয় আরাফাতের লাশ। মাটিগুলা আলগা, আমার ফ্রেন্ড দাঁড়ায় বলতেছে এখানে মাটিগুলা কেমন আলগা আলগা লাগতেছে, এখানে দেখতে পারো। তো 2-3টা মাটি সরানোর পরে দেখা যায় যে পাটা। বহিরাগত ভাসমান ছেলেরা এখানে থাকে, সেই ছেলে সাব্বির নামক জৈনক এক ছেলে, আমি তার ছবি সংগ্রহ করছি। সেই ছেলে জোর করে তাকে নিয়ে আসে এবং প্রত্যক্ষদর্শীরা অনেকে আমার কাছে বলছে যে তাকে জোর করে নেওয়া হয়েছে রিক্সাতে। এই ঘটনা জানাজানির পর ঘটনাস্থলে হাজার হাজার মানুষ ভিড় জমায়। স্থানীয়রা দাবি জানিয়েছেন এই খুনিদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তির। এই নিষ্পাপ শিশুটিকে যারা হত্যা করেছে, আমরা এলাকাবাসী প্রশাসনের কাছে সুষ্ঠু এটা বিচার চাই। ফেনীর পুলিশ সুপার জানিয়েছেন এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পারিবারিক কিছু দ্বন্দ্ব কিংবা যাওয়া আসা নিয়ে চলাফেরা করতে গিয়ে একেবারে সিলি ম্যাটার নিয়ে এদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকতে পারে। ঘটনাস্থল থেকে নিহত আরাফাতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুবাই প্রবাসী জসিমউদ্দিনের এক ছেলে এবং এক মেয়ে, তার মধ্যে আরাফাত নির্মমভাবে নিহত হয়েছেন। আরাফাত ফেনী পুলিশ লাইন্স স্কুলের 7ম শ্রেণীর ছাত্র ছিল। ফেনীর পাঠানবাড়ি এলাকা থেকে আতিয়া সজল, সময় সংবাদ। গাইবান্ধায় কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। সকালে গাইবান্ধা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে কলেজের সামনে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শিক্ষার্থীদের অভিযোগ, ইতিহাস বিভাগের প্রধান অমিত পার্থ দীর্ঘদিন ধরে ছাত্রীদের ফেসবুক মেসেঞ্জারে আপত্তিকর প্রস্তাব ও অশ্লীল ভিডিও পাঠান। শনিবার ভুক্তভোগী 5 ছাত্রী যৌন হয়রানির বিষয়টি লিখিতভাবে অধ্যক্ষের কাছে অভিযোগ করেন। বিষয়টি জানতে পেরে ব্যক্তিগত কারণ দেখিয়ে 4 দিনের ছুটি নেন অভিযুক্ত শিক্ষক অমিত পার্থ। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ে তথ্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ।
অভিযোগ আছে যে উনি ছাত্রীদেরকে ভাইবা মার্কস এবং ইনকোর্স মার্ক কম দেওয়ার জন্য বিভিন্ন সময় হয়রানি করে তাদেরকে বাধ্যতামূলকভাবে তার বাসায় এবং বিভিন্ন জায়গায় নিয়ে যেত। তার মোটেও এই আচরণ করাটা ঠিক না, কারণ শিক্ষক আমাদের গুরুজন, তার উচিত ছিল ছাত্রছাত্রীদের ঠিক মতো শিক্ষা দান করা। আমরা চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমরা তো কলেজ কর্তৃপক্ষের কাছে শুধু এতটুকুই চাচ্ছিলাম যে তিনি অপরাধ করছে, তার জন্য তার একটা যোগ্যতম শাস্তি হওয়া উচিত। ময়মনসিংহে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে আগুনের ঘটনা ঘটেছে, তবে এতে কেউ হতাহত হয়নি। দুপুরে ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের রহমতপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ময়মনসিংহের মুক্তাগাছার একটি সিএনজি স্টেশন থেকে সিলিন্ডারে গ্যাস ভরে ভালুকার একটি শিল্প কারখানার উদ্দেশ্যে রওনা হয় কাভার্ড ভ্যানটি। পথে রহমতপুর এলাকায় পৌঁছালে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে কাভার্ড ভ্যানে আগুন ধরে রাস্তার পাশে উল্টে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িটা উল্টে দেওয়ার সাথে সাথে এলাকার বাসী চিৎকার মেরে দৌড় বেড়ে বাড়িছি। বাড়ানোর পরে একটা লোক বাড়িলো, বাড়ি হয়ে পরে আমার এক ছোট ভাই নিয়ে আরেকটা বাইক করলাম। কভার ভ্যানের ভিতরে অনেক সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার প্রায় 100-র মতো আছে। দেখি ভিতরে আগুন জ্বলতেছে এবং এরপরে এক পর্যায়ে দেখলাম গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হইয়া অনেক প্রায় 50 ফিট উপরে আগুনের শিখা উঠে গেছে এবং পাশের ঘরেও লেগে গেছে। এই ধরনের দাহ্য গ্যাস পরিবহন করা কোনো বিধি, এগুলো সম্পূর্ণ বিধি বহির্ভূত। এগুলো প্রশাসন, ফায়ার সার্ভিস এবং পরিবেশ অধিদপ্তরের এনওসি থাকা উচিত। শেরেবাংলা নগরী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা স্থায়ীভাবে রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মেলায় অংশ নেওয়া ব্যবসায়ী ও উদ্যোক্তারা। তবে দর্শনার্থী ও ক্রেতাদের মাঝে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আগামীতে এখানে মেলা আয়োজনে আশেপাশের সড়কের বিশৃঙ্খলা রোধ এবং পণ্যের মান ও পরিবেশ উন্নয়নে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। হাসান সাফায়েতের রিপোর্ট। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা একই স্থানে দেশি বিদেশি বহুমাত্রিক পণ্য প্রদর্শন ও কেনা বেচার সবচেয়ে বড় আয়োজন। সময়ের সঙ্গে সঙ্গে মেলার পরিসর যেমন বেড়েছে, তেমনি ক্রেতা দর্শনার্থীর সমাগমও বেড়েছে দিন দিন। বিপরীতে গেল কয়েক বছর ধরে নিম্নমানের পণ্য প্রদর্শন, আশপাশের সড়কে বিশৃঙ্খলা সহ সার্বিক অব্যবস্থাপনার কারণে মেলার আন্তর্জাতিক আবেদন নিয়েও প্রশ্ন উঠেছে। এমন প্রেক্ষাপটে 2015 সালে শেরেবাংলা নগর থেকে সরিয়ে পূর্বাচলে 20 একর জমির উপর বাণিজ্য মেলার স্থায়ী অবকাঠামো তৈরির উদ্যোগ নেয় সরকার। তবে সেখানে বিশেষায়িত পণ্য প্রদর্শনের ব্যবস্থা রাখা হবে জানিয়ে শেরেবাংলা নগর থেকে মেলা সরিয়ে নেওয়া হচ্ছে না বলে ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী। নানামুখী সমস্যা থাকার পরও মেলা না সরানোর সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। সরকারের সিদ্ধান্তকে অবশ্যই স্বাগত জানাই, কারণ সরকার ওটাতে করেছে রপ্তানিমুখী, আর আমাদের লোকালি যে মেলাটা ফেয়ারটা এখানে হচ্ছে, এটার জন্য এটা অনেক ভালো। এখানে যে জনপ্রিয়তা আছে, যে একটা পরিচিতি আছে, এখন মনে করেন এখানে চেঞ্জ হইলে সেটা ভালো হবে না। মেলা যেদিন শেষ হয় টোটাল সিকিউরিটি টোটালি আউট হয়ে যায়, কোনো সিকিউরিটি থাকে না। এই সময়টুকু আমাদের যাতে প্রোটেকশনটা দেয় এবং আমাদের পানি, ল্যাট্রিনের যে সুবিধাগুলো এগুলো যাতে ঠিক থাকে। ভিতরে হকার চলে আসে বিভিন্ন পন্থায়, ঢুকে পরিবেশ নষ্ট করে, সেটাও দেখতে হবে। মেলার স্থান পরিবর্তন না হওয়ার বিষয়ে মিশ্র মত ক্রেতা দর্শনার্থীদের। খুবই ভালো একটা নিউজ পেলাম। আমি জানতাম যে এবারই হবে না, পূর্বাচলে যাওয়ার কথা ছিল, কিন্তু এই জায়গাটাতে হওয়ার কারণে আমাদের সবার যাতায়াতের সুবিধা হচ্ছে। আমরা যারা অফিসমুখী যারা থাকি সন্ধ্যার দিকে, তখন এখানে একটা হিউজ জ্যাম হয়। সেই জায়গা থেকে আমি মনে করি যে এত বড় একটা ইভেন্ট মনে হয় ঢাকার একটা পাশে গেলে ভালো হয় আর কি। মেলায় প্রদর্শিত পণ্যের মান বজায় রাখা, বিশুদ্ধ খাবার পানি সরবরাহ ও পয় নিষ্কাশন ব্যবস্থা সহ বেশ কিছু বিষয়ে সরকারি তৎপরতা বাড়ানোর আহ্বান সংশ্লিষ্টদের। হাসান সাফায়াত, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। কেরানীগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল স্কুল পড়ুয়া ভাই বোনের, বাবা আহত। রাজধানীতে গত 13 দিনে 5 জনের মৃত্যু। নানা পদক্ষেপেও ফিরছে না শৃঙ্খলা। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম জিয়ার সাজা বাড়ানোর হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। ক্ষমতার অপব্যবহার করে পার পাওয়া যাবে না, পর্যবেক্ষণ আদালতের। অর্থ আত্মসাতের 33 মামলায় ভুল আসামিকে 3 বছর জেলে রাখায় দুদক মহাপরিচালক সহ 4 জনকে আদালতে তলব। গ্রেপ্তার জাহালমকে মুক্তি দিতে রুল। ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় নেপালের প্রতিবেদনে পাইলটকে ভুলভাবে দায়ী করা হয়েছে, প্রতিক্রিয়া বাংলাদেশের। যথাযথ নির্দেশনা দেওয়া হয়নি এটিসি টাওয়ার থেকে। এবং বিভাগীয় শহরে পরিস্থিতি কিছুটা পাল্টালেও জেলা হাসপাতালের চিত্র আগের মতোই। চিকিৎসা সেবা নিয়ে নানা অভিযোগ, লোকবল সংকটের দোহাই।
এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে।